হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এপিসোড শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট নামেও পরিচিত। এই সূত্র অনুসারে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। বন্ধুরা, এই সূত্রটি প্রমাণের জন্য মেন্ডেল দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে পরাগ সংযোগ ঘটান, অর্থাৎ ডাইহাইব্রিড ক্রস করেন। তিনি দুইটি শুদ্ধ লক্ষণযুক্ত মটরশুঁটি গাছ নেন, যাদের একটি গোল ও হলুদ বর্ণের বীজ উৎপন্ন করে এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদন করে। বন্ধুরা, এবার ধরো বীজের গোল লক্ষণের প্রতীক হচ্ছে ক্যাপিটাল আর, কুঞ্চিত লক্ষণের প্রতীক স্মল আর, হলুদ লক্ষণের প্রতীক ক্যাপিটাল ওয়াই এবং সবুজ লক্ষণের প্রতীক স্মল ওয়াই। আমরা জানি যে মেন্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর বা জিন দায়ী। তাহলে গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর আর এবং ক্যাপিটাল ওয়াই ওয়াই, এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে স্মল আর আর এবং স্মল ওয়াই ওয়াই। তো বন্ধুরা, গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদ এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের মধ্যে ক্রস করানো হলো। প্রথম বংশধর অর্থাৎ F1 জনুতে 4টি অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, যাদের প্রত্যেকের জিনোটাইপ হলো ক্যাপিটাল আর এবং স্মল আর, ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। এবার প্রশ্ন হলো, এদের ফিনোটাইপ কি হবে? বন্ধুরা, দেখা যায় যে F1 জনুতে প্রত্যেক উদ্ভিদই গোল ও হলুদ বীজযুক্ত, অর্থাৎ গোল ও হলুদ বর্ণের বীজ এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজের মধ্যে গোল ও হলুদ বর্ণের বীজ হল উদ্ভিদের প্রকট বৈশিষ্ট্য। তাই F1 জনুতে 4টি উদ্ভিদই গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত। বন্ধুরা, এবার F1 জনুতে সৃষ্ট উদ্ভিদের নিজেদের মধ্যে ক্রস করানো হলো, অর্থাৎ একটি গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের সাথে আরও একটি গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের ক্রস করানো হলো। তাহলে দেখো F2 জনুতে কি হয়। বন্ধুরা, F2 জনুতে মোট 16টি অপত্য উদ্ভিদ পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে 9টি গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদ, 3টি গোল ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদ, 3টি কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদ এবং একটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদ। তাহলে বন্ধুরা, দেখা যাচ্ছে যে মটরশুঁটি উদ্ভিদে গোল ও হলুদ বর্ণের বীজ উৎপাদনের বৈশিষ্ট্যটি হলো প্রকট এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদনের বৈশিষ্ট্যটি হলো প্রচ্ছন্ন। আর F2 জনুতে যে 4 ধরনের উদ্ভিদ পাওয়া যায় তাদের অনুপাত হলো 9:3:3:1, অর্থাৎ এটি ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্র। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব বংশগতির ক্রোমোজোম তত্ত্ব নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি মেন্ডেল উদ্ভিদের বিভিন্ন সংকরায়ন পরীক্ষা করেন। এ সকল পরীক্ষার ফলাফল থেকে তিনি বুঝতে পারেন যে কোনো জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি মাত্র উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর
এই উপাদান জীবদেহে জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং হ্যাপ্লয়েড গ্যামেট গঠনের সময় ওই উপাদান সংখ্যায় অর্ধেক হয়ে যায়। আশা করি তোমরা সবাই ধারণা করতে পারছো উপাদানটি কী। তোমরা নিশ্চয়ই এটিও ধারণা করতে পেরেছ এই উপাদান গ্যামেটের কোথায় অবস্থিত এবং এরা কিভাবে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ বন্ধুরা, এই উপাদান হলো ক্রোমোজোম। জীবের প্রত্যেকটি ক্রোমোজোমের আকৃতি ও দৈর্ঘ্য আলাদা আলাদা হয় এবং এরা দেহকোষে জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় একটি আসে পিতার কাছ থেকে আর অপরটি আসে মায়ের কাছ থেকে। অর্থাৎ মানুষের দেহকোষের 46টি ক্রোমোজোমের মধ্যে 23টি আসে পিতার কাছ থেকে আর বাকি 23টি আসে মায়ের কাছ থেকে। তো বন্ধুরা, 23টি করে ক্রোমোজোম পিতার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুর মধ্যে থাকে। যখন দুটি কোষের মিলন হয় তখন 46টি ক্রোমোজোম নিয়ে একটি জাইগোট কোষের সৃষ্টি হয়। আর মেন্ডেল ধারণা করেছিলেন একটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া উপাদান দায়ী, যার একটি পিতার এবং একটি মাতার কাছ থেকে আসে। অর্থাৎ মেন্ডেলের ধারণার সাথে ক্রোমোজোমের ধারণার মিল আছে। বন্ধুরা, পরবর্তীতে গবেষণার ফলাফল থেকে দেখা যায় যে মেন্ডেলের উপাদান অর্থাৎ জিনের অবস্থান ক্রোমোজোমে এবং ক্রোমোজোম ও এই উপাদানের মধ্যে অনেক সাদৃশ্য। তাই গবেষণার ফলাফল থেকে বিজ্ঞানীরা একটি সিদ্ধান্তে আসেন যে জিন ও ক্রোমোজোম অনেক দিক থেকে একই রকম আচরণ করে। তাছাড়া বংশগতি নির্ধারণের সময় জিন ও ক্রোমোজোম সমান্তরাল আচরণ প্রদর্শন করে। আর বন্ধুরা, এই ধারণাটি হলো বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। এই তত্ত্বটি প্রবর্তন করেন বিজ্ঞানী শাটন ও বোভেরি। বন্ধুরা, শাটন ও বোভেরি প্রবর্তিত বংশগতির ক্রোমোজোম তত্ত্বের কয়েকটি মূল ভিত্তি রয়েছে। এগুলো হলো, একমাত্র শুক্রাণু ও ডিম্বাণুই যেহেতু বংশ পরম্পরায় যোগসূত্র হিসেবে কাজ করে, তাই সমস্ত বংশানুক্রমিক বৈশিষ্ট্য এগুলোর মধ্য দিয়ে বাহিত হয়। যেহেতু জাইগোট সৃষ্টিতে শুক্রাণুর মাথায় অবস্থিত নিউক্লিয়াস অংশগ্রহণ করে, তাই ধারণা করা যায় যে জননকোষের নিউক্লিয়াসই বংশগতি পদার্থ বহন করে। এছাড়া বন্ধুরা, নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, তাই ধারণা করা হয় যে ক্রোমোজোমই বংশগতি পদার্থ বহন করে। আবার প্রত্যেকটি ক্রোমোজোম বা ক্রোমোজোম জোট নির্দিষ্ট জীবের পরিস্ফুটনে সুনির্দিষ্ট ভূমিকা পালন করে। দেখা যায় একটি ক্রোমোজোম বা এর অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হলে জীবদেহে অঙ্গহানি ও এমনকি কার্যগত অক্ষমতাও দেখা দেয়। বন্ধুরা, বংশগতি পদার্থের মতো ক্রোমোজোমও জীবদেহে আজীবন ও বংশ পরম্পরায় তাদের সংখ্যা, গঠন ও স্বকীয়তা বজায় রাখে। বন্ধুরা, ডিপ্লয়েড কোষে অর্থাৎ দেহকোষে ক্রোমোজোম ও জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে, আর ক্রোমোজোমে সুনির্দিষ্ট অবস্থানে জিন অবস্থান করে, যাকে লোকাস বলা হয়। মিওসিস কোষ বিভাজনের সময় হোমোলোগাস ক্রোমোজোম জোড় ও জিন স্বাধীনভাবে পরস্পর থেকে পৃথক হয়ে জননকোষে প্রবেশ করে। আবার একটি গ্যামেট এক সেট ক্রোমোজোম ও অ্যালিল বহন করে থাকে। এছাড়া নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসের একই ভবনের মাধ্যমে জাইগোট সৃষ্টি করে। এর ফলে অপত্য জীবদেহে ডিপ্লয়েড ক্রোমোজোম ও জিন সংখ্যা পুনরায় প্রতিষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার দেখা হবে তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। মেন্ডেলের দ্বিতীয় সূত্র স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট নামে পরিচিত। মানুষের দেহকোষের 46টি ক্রোমোজোমের মধ্যে 23টি আসে পিতার কাছ থেকে, বাকি 23টি আসে মায়ের কাছ থেকে। দেহকোষে ক্রোমোজোম ও জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে।
জননকোষের নিউক্লিয়াসই বংশগতি পদার্থ বহন করে। মিওসিস কোষ বিভাজনের সময় হোমোলোগাস ক্রোমোজোম জোড় ও জিন স্বাধীনভাবে পরস্পর থেকে পৃথক হয়ে জননকোষে প্রবেশ করে।